সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। আজও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবির পক্ষে তার যুক্তি তুলে ধরেছেন। আর বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে, বিএনপির জন্য নয়। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো সবক দেওয়া লাগবে না। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আমরা কেন বিশ্বাস করব যে বিএনপি ক্ষমতায় এলে সংস্কার করবে? সুতরাং আগে সংস্কার হবে, তারপর নির্বাচন। আর জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশও আগে সংস্কার, পরে নির্বাচনের পক্ষে। তাহলে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া সংস্কার এগোবে কি করে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় সংস্কারের ভবিষ্যৎ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, মন্তব্য মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি, একযোগে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলনের। বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের ডক্টর ইউনুস। জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে কূটনৈতিক সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানির সব মামলা, জানালেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে লঙ্ঘন হবে বন্দি প্রত্যর্পণ চুক্তি। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআরের হানা, ব্যাপক কর ফাঁকির প্রমাণ পাওয়ার দাবি, দখলে 1400 বিঘা জমি, মামলা করার ঘোষণা। এবং ক্ষমতায় বসেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের, বের হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন দেখছেন না বিশ্লেষক। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথমেই রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনৈতিক অনেক পট পরিবর্তনের সাক্ষী আপনি। এই যে 5ই আগস্টের পর পট পরিবর্তনের পর আমরা কিন্তু মনে করেছিলাম যে বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে যাবে এবং সেই সংস্কারটার পর আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে চাই তেমনই বাংলাদেশ পাবো। কিন্তু অল্প কিছু দিনের ব্যবধানে আমরা দেখলাম যে সরকারের উদ্যোগে সংস্কারের বিভিন্ন ধরনের চেষ্টা চলছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কেমন যেন সংস্কারের ব্যাপারে কিছুটা তাদের যে মতামতগুলো সেগুলো প্রকাশ করছে, যেখানে কিনা মূলত নির্বাচন কেন্দ্রিক জোটটাই বেশি। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর যে চাপ, এই চাপকে কাটিয়ে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়াটা কতটুকু সম্ভব? ধন্যবাদ। যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের একটা লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কিছু পদক্ষেপ থাকে। যেমন আমাদের যৌবনটা কেটেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে। আমরা স্বৈরাচারের বিপরীতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছিলাম। প্রায় 9 বছর আমাদের সেই আন্দোলনটা করতে হয়েছে। 90-এ যখন এরশাদের পতন হলো, তার আগে 19শে নভেম্বর 3 জোটের একটা রূপরেখা তৈরি হয়েছিল, 8 দল, 7 দল এবং 5 দল মিলে। এবং সেই রূপরেখাটা আমরা নির্বাচনের পরে কিন্তু আর আলোর মুখ দেখলাম না। 2 নম্বর, আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি চেয়েছিলাম। সেই গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে ক্ষমতাসীনদের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনার পদ্ধতিটাই দেখলাম। আবার আমরা তার মধ্য দিয়ে দেখলাম যে স্বৈরাচারী সরকার যে কালাকানুন দিয়ে দেশ পরিচালনা করেছিল বলে সে স্বৈরাচারী ছিল, কালাকানুনের কিন্তু কোনো পরিবর্তন হলো না। আমরা চেহারার পরিবর্তন দেখলাম, কিন্তু চরিত্রের পরিবর্তন দেখলাম না। সেটা হলো আমাদের যৌবনের সময়। সেখানে আমরা বলেছিলাম শুধু ক্ষমতার পরিবর্তন মানে রেজিম চেঞ্জ নয়, সিস্টেম চেঞ্জটাও খুব দরকার। ক্ষমতার পরিবর্তন তো নানাভাবেই হতে পারে, নির্বাচনের মধ্য দিয়েও হতে পারে, অভ্যুত্থানের মধ্য দিয়েও হতে পারে। যেহেতু 2014, 2018 এবং 2024-এ এমন 3টা নির্বাচন আওয়ামী লীগ করেছিল যে সমস্ত রাজনৈতিক দল তো বটেই, সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা স্থায়ী রূপ নিয়েছিল যে নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারকে পরিবর্তন করা সম্ভব নয়। ফলে অভ্যুত্থানটা ইনএভিটেবল হয়ে পড়েছিল এবং কবে অভ্যুত্থান হবে সেই দিনক্ষণ ঘোষণা না হলেও অভ্যুত্থান ছাড়া আর কোনো পথ নেই, এটা প্রায় সবার মধ্যেই ধারণাটা হয়েছিল। সেখানে একদিকে যেমন একটা হতাশা ছিল, আর একদিকে একটা বিক্ষোভ ছিল। হতাশা থেকে এক ধরনের বিমর্ষতা ছিল, মাঝে মাঝে হাল ছেড়ে দেওয়ার প্রবণতা ছিল, আর বিক্ষোভটা অনিয়ন্ত্রিত উচ্ছৃঙ্খলতায় পর্যবেসিত হয়ে গিয়েছিল, যেটা আমরা অভ্যুত্থানের পরে পরে আবার দেখেছিলাম।
ফলে এর যদি পলিটিক্যাল অ্যানালিসিসটা করি যে কেন মানুষ এত বিক্ষুব্ধ হয়ে গেল, কেন থানায় আগুন দিল, কেন গণভবন তারা লুটপাট করলো, কেন সংসদ ভবনে ঢুকে পড়লো, সেটা হলো যে অবদমিত ক্রোধ বা অবরুদ্ধ আবেগ অথবা দীর্ঘদিনের অবমাননার একটা বিস্ফোরণমূলক বহিঃপ্রকাশ ঘটেছিল। তারপরে তাহলে একটা আশা ছিল যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে আকাঙ্ক্ষার একটা ঘনীভূত রূপ যে আমরা অটোক্রেটিক রেজিম থেকে একটা ডেমোক্রেটিক সিস্টেমে যাব, তো সেই যাওয়ার পথে কিভাবে আমরা যাব, তার রোড ম্যাপটা কী হবে এবং কেমন করে যাব, সেগুলো নিয়ে একটা আলাপ আলোচনাটা খুব দরকার ছিল। কিছু জিনিস তো প্রয়োজনীয় হয়ে পড়েই ছিল যে নির্বাচন পদ্ধতিটা যেমন আছে সেই তেমন নির্বাচন পদ্ধতি রেখে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে না, তারপরে নির্বাচনের সংস্কার দরকার। 2, প্রশাসন ও পুলিশ যে ভূমিকা পালন করেছে এই প্রশাসন এবং পুলিশ দিয়ে আসলে কোনো গণতান্ত্রিক সিস্টেম চালানো যাবে না, ফলে প্রশাসন এবং পুলিশের একটা সংস্কার দরকার। আবার সংবিধানের 15তম সংশোধনীর মধ্য দিয়ে কয়েকটা ধারাকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল যেভাবে, সেগুলো যদি বহাল থাকে তাহলে অভ্যুত্থানকালীন সরকারের আইনগত ভিত্তি থাকে না, তাহলে সেক্ষেত্রে আইনগতভাবে এটাকে যদি সিদ্ধ করতে হয় তাহলে সেখানে একটু সংশোধন দরকার। তার সঙ্গে আমাদের শ্রম পরিস্থিতিটার সেক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে, আমাদের আর্থিক খাতের কী পরিবর্তনটা হতে পারে, সমস্ত বিষয় নিয়ে একটা ধারণা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার একটা পথরেখা রচনা করবে, যে পথরেখা দিয়ে পরবর্তী সরকাররাও দেশ পরিচালনা করবে। কারণ একটু এটা বলে আমি একটু শেষ করি, যে কোনো অভ্যুত্থানের পরবর্তীতে অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় না, কিন্তু অভ্যুত্থানের পরে রাষ্ট্রটাকে নিয়মে পরিচালিত করতে গেলে যে কোনো অভ্যুত্থানের পরে একটা নির্বাচন দরকার হয়। যেমন 69-এর গণঅভ্যুত্থানের পরেই কিন্তু নির্বাচন ছিল, তেমনি 90-এর গণঅভ্যুত্থানের পরে একটা নির্বাচন ছিল, এবারও অভ্যুত্থানের পরে একটা নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবেন তারাই তো পার্লামেন্টে তাদের এ যাবৎকালের যে কর্মকাণ্ড সেটাকে আইনসঙ্গত রূপ দেবেন, রেটিফাই করবেন। ফলে অভ্যুত্থান এবং তার পরবর্তী নির্বাচন এই দুটোর মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। কিন্তু অদ্ভুতভাবে একটা প্রবণতা তৈরি হলো, আওয়ামী রেজিমে যেমন মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে কুক্ষিগত করবার জন্য বলা হয়েছিল উন্নয়ন চান না গণতন্ত্র চান, আর এবারও কিন্তু সেরকম সংস্কার চান না নির্বাচন চান। আসলে তো নির্বাচনের লক্ষ্যেই সংস্কার দরকার ছিল এবং সংস্কারের মাধ্যমে এই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দরকার ছিল। একটার একটা সহযোগী হওয়ার কথা ছিল, কিন্তু একটার একটা প্রতিযোগী বানিয়ে ফেলা হলো। এই অবস্থাটা কেন তৈরি হলো মনে করছেন? এইটা আমাদের কাছে মনে হলো, আমাদের দল আমরা বাসদের পক্ষ থেকে শুরু থেকেই আমরা এই সরকারের কাছে গিয়ে আমাদের যে দেখা করেছি তখন বলেছি যে অনেক বেদনার মধ্য দিয়ে আপনারা এসেছেন, আপনারা আনন্দের মধ্য দিয়ে যেন বিদায় নিতে পারেন, তার একটা পথ তৈরি করা দরকার, একটা রোড ম্যাপ করেন যে আমাদের কর্মপদ্ধতি এই সময় সীমার মধ্যে আমরা এটা শেষ করব। আমাদেরকে বলা হচ্ছে ট্রেন চলছে, গন্তব্যে পৌঁছাবে, একটা গন্তব্য তো নির্ধারণ আছে, কিন্তু কখন গন্তব্যে পৌঁছাবে মানুষ তো স্টেশনে এগুলো জানতে চায়। আচ্ছা, ট্রেনটা ছাড়বে কখন আর পৌঁছাবে কখন? তাহলে ছাড়বে কখন পৌঁছাবে কখন যদি ঠিক না থাকে তাহলে তো আমরা আল্লাহর রাস্তায় চলিলাম, এরকম একটা ব্যবস্থা। ফলে এখান থেকে ট্রেন চলার কথা কিন্তু আমরা আওয়ামী লীগ আমলেও শুনেছিলাম যে নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, তো একই ধরনের ভাষা কি হয়ে গেল কিনা? ভাষা একই থাকছে। আবার কেউ কেউ বলছেন যে ট্রেনটা লাইনচ্যুত হয়েছিল, ট্রেনটাকে এখন ক্রেন দিয়ে তুলে লাইনে স্থাপন করা হয়েছে। তা ট্রেন চলছে, ট্রেন লাইনে উঠেছে, ট্রেন গন্তব্যে যাবে, কিন্তু কখন ছেড়ে কখন পৌঁছাবে তা যদি না হয় অনিশ্চয়তার মধ্যে শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়ে কিনা এইটাই একটা বড় আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। কারণ আমাদের এখানে অতীতের দৃষ্টান্তগুলো খুব ভালো না, যে কোনোভাবে ক্ষমতা মানুষের মধ্যে একটা মোহ তৈরি করে। ফলে এই যদি যাচাই বাছাই করার জায়গা না থাকে, জবাবদিহির জায়গা না থাকে, টাইমলাইন তো দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বর অথবা সামনের জুনের মধ্যে নির্বাচন, সেটাও কিন্তু একটা আলোচনার পরে, সেটা কিন্তু চারিদিক থেকে একটা নানা ধরনের বিতর্ক ওঠার পরে, কিন্তু সেই অনুযায়ী পদক্ষেপগুলো নিতে থাকলে আমাদের ধারণা যে যতটুকু সংস্কার করে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জায়গায় যাওয়া যায় সেই সংস্কারগুলো করে কমিশনগুলোর সুপারিশটা পরবর্তী সরকারদের কাছে যেন একটা বাইন্ডিংস হিসাবে থাকে, যে আমরা যারা পরবর্তীতে ক্ষমতায় আসব তারা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে দেশটা পরিচালিত করতে চাই এই কমিটমেন্টটা আমাদের থাকবে এবং এই সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা উদ্যোগী ভূমিকা নেব। ধন্যবাদ রতন ভাই। আমরা একটু আদিবের কাছে যেতে চাই। আপনার যৌবনে আপনি ক্ষমতার পরিবর্তনে সিস্টেমের পরিবর্তন আসলে দেখার সুযোগ হয়নি, আমরাও আসলে সিস্টেম পরিবর্তন দেখতে পাইনি। আদিব, আপনাদের যৌবনেও আপনারা সিস্টেম পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছেন এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে রতন ভাই যেটা বললেন যে কমিশনের সুপারিশগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে বাইন্ডিং হিসেবে থাকবে, নির্বাচনের পর যেই দল ক্ষমতায় আসবে তারা যেন সেটি বাস্তবায়ন করতে বাধ্য হয়। আপনার কাছে কি মনে হয় যে সংস্কার আপনারা যে দাবিটি করেছেন, আক্তার সাহেব যে দাবি করেছেন আজকে যে আগে সংস্কার পরে নির্বাচন, বিএনপি কেন সংস্কার করবে বলে মনে করছেন? কারণ ধরেই নেওয়া হয়েছে যে অনেকেই হয়তো ভাবছে যে
বড় দল হিসেবে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে সরকারের কাছে এই সংস্কার কমিশনের সুপারিশগুলো পরবর্তী সরকারের কাছে রেখে গেলে তারা বাস্তবায়ন করবে? ধন্যবাদ আপনাকে এবং সময় টেলিভিশনের মাধ্যমে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমার সহ আলোচক রাজিকুজ্জামান রতন ভাই এবং তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে কোশ্চেনটি করছেন এবং আপনি প্রথমেই যে বক্তব্যটি আমাদের পড়ে শোনালেন যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে ন্যূনতম সংস্কার কেন প্রয়োজন সেটার উত্থাপন করছেন। আবার একই সময়ে তার আরেক স্থায়ী কমিটির যে সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেছেন যে সংস্কার নিয়ে বিএনপিকে সবক দেওয়া লাগবে না। তো ফলে একই সাথে দুটি যে বক্তব্য সেখানেও কিন্তু বেশ একটু আমাদের দূরত্ব মনে হয়। অর্থাৎ মহাসচিব তিনি সংস্কারের বিষয়ে আগ্রহ হলেও কিন্তু জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী তার বক্তব্যের ভিতর কিছুটা মানে বিরক্ত এবং ত্যক্ত তার এই বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের দেশে দেখেন তিনি কিন্তু আরেকটা কথাও বলেছেন যে যদি এখন সংস্কার হয় এবং পরবর্তী রাজনৈতিক সরকার এসে মনে করে যে প্রয়োজন নেই তাহলে ছুঁড়ে ফেলে দিবে, এমন সংস্কার কি আপনারা চান কিনা? আচ্ছা, ছুঁড়ে ফেলে দিবে কিনা সেটার তো ইতিহাস বিএনপির আছে। আমরা যদি বলি যে 1900 যে রতন ভাইরা সবচেয়ে বড় সাক্ষী, সে বলেছিল, আমিও কিছুক্ষণ আগে পড়তেছিলাম যে 90-এর সে গণঅভ্যুত্থানের 3টি জোট, বিএনপি নেতৃত্বাধীন একটি জোট, আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি জোট এবং বাম গণতান্ত্রিক বা অন্যান্য দলের একটি জোট, মোট 3টি জোট ছিল। সেখানে তারা কিন্তু রূপরেখা দেখেছে এবং রূপরেখাটি আমি পড়ে যেটি দেখলাম যে সেখানে ছিল ক্ষমতার ট্রান্সফরমেশনটা যেন খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, মানুষের মৌলিক মানবাধিকারের সাথে সাংঘর্ষিক সকল কালো আইন বাতিল, এবং ওই সময় কিন্তু বলা ছিল যে স্বৈরাচারের যারা দোসর সহযোগী সেই রাজনৈতিক দলসমূহকে বিচার বা এরকম এটির বিষয় ছিল। তাহলে আপনি দেখেন যে 90 সালে যে 3 জোটের যে রূপরেখা এবং সেটি সমন্বিতভাবে স্বাক্ষর করা এবং জাতির সামনে কমিটমেন্ট দেওয়ার পরবর্তীতে যখন ক্ষমতায় বিএনপি আসেন জাতীয়তাবাদী দল এবং জোট তারা আরেকটি দলের সাথে একসাথে মিলে যখন ক্ষমতায় আসেন, এরপরে যখন 94 সালে মাগুরা জেলায় যে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে 96 উপনির্বাচন কেন্দ্র করে একটি জটিলতা তৈরি হয় এবং সেখানে কিন্তু কথা ছিল যে 90-এ রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই তত্ত্বাবধায়ক সরকার সেটি কিন্তু সরকারের ছিল না। তারপরে কিন্তু রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সেটি করা হয় এবং বলা হয়েছিল পরবর্তী সংসদে সেটি পাশ করে স্থায়ী করা হবে। কিন্তু সরকার গঠনের পরবর্তী 4 বছর এবং 5 বছরের ভিতরে কিন্তু বিএনপি সেটি কিন্তু পাশ করেনি, তার সংখ্যাগরিষ্ঠ থাকার এবং সরকারে থাকা সত্ত্বেও। বরং তাদের সরকারের অধীনেই একটি নির্বাচনের আয়োজন করে এবং সেই নির্বাচন পরবর্তীতে আবার সকল বিরোধী দলের আন্দোলনের মুখে 12 দিনের মাথায় তারা আবার অর্থাৎ 12 দিনের জন্য সংসদ তারা করেন এবং আইনটি আবার নতুন তত্ত্বাবধায়ক সরকার আইন প্রবেশ করেন। এটি গেল প্রথম যে কমিটমেন্ট, এটি একটি বিষয়। দ্বিতীয়ত বিষয় যেটি দেখবেন, এটা আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের খুব সামঞ্জস্যপূর্ণ, সেটি হচ্ছে যে 80-র দশকেও ছাত্র সংসদ নির্বাচনগুলো অনিয়মিতভাবে হলেও নিয়মিত কিছুটা হয়েছিল। সেটি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী, বিশেষ করে জাহাঙ্গীরনগরে তো টানা 5টি নির্বাচন হয়েছিল। কিন্তু গণতান্ত্রিক সরকার, জাতীয়ভাবে যখন গণতান্ত্রিক সরকার আসে তখন কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া বন্ধ হয়ে যায়। তার মানে কি, তখন গণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় আসছেন, তখন যারা ক্ষমতায় তারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়গুলোকে যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণে, শিক্ষার্থীদেরকে মুক্তভাবে তাদের গণতন্ত্র চর্চা এবং স্বাধীনভাবে চিন্তা করার যদি স্পেস ক্রিয়েট করা হয়, তাহলে তারা জাতীয় রাজনীতিবিদরা যে ভুলগুলো করেন বিভিন্ন সময় স্বার্থের কারণে হোক কিংবা রাজনৈতিক অন্য দলের বিরোধিতা করার স্বার্থে যে জায়গাগুলো তারা তৈরি করেন, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখে থাকি যে নিরপেক্ষ জায়গা থেকে কিন্তু একটি আলাদা একটি ভয়েস জাতির জন্য কিন্তু আবির্ভাব হয়। ফলে আমরা দেখলাম কি সেই নির্বাচন বন্ধ হয়ে গেছে। এখন নির্বাচন বন্ধ হয়েছে সেটি নিয়ে আমরা এর পূর্বে একটি টকশোতে আমাদের তখন বিএনপির আরেক নেতৃত্ব ছিলেন, তার বক্তব্য শুনতে বলেছেন যে তৎকালীন ছাত্রলীগ তারা নির্বাচনটি করতে দেয়নি। সে বক্তব্য দিয়েছিল আজিজুল বারী হেলাল ভাই, তিনি এই বলেছিলেন। ফলে যদি ছাত্রলীগ করতে নাও দেয়
তাহলে তখন এটি নির্বাচিত সরকারের ব্যর্থতা যে তারা ক্ষমতায় আসার পরেও তারা হচ্ছে ছাত্র সংসদ করতে পারেনি। এরপর অন্যান্য যে বিষয়গুলো আছে, যে বিচার বিভাগের স্বাধীনতা, 90 থেকে তো প্রায় 6 পর্যন্ত একটা গণতান্ত্রিক ধারাবাহিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হয়েছে এবং করেছে। তারপরে হচ্ছে আপনার গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বৈরাচারের ওই সময় বিচার। মজার বিষয় হচ্ছে যে 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সর্বোচ্চ সব মিলে সম্ভবত 40 বা এরকম কাছাকাছি, এবং সর্বশেষ পর্যায়ে নূর হোসেন বা পরে আরও এটা বেগবান হয়। সেই সময় কিন্তু 3 জোটের একটি কমন ঐক্যমত ছিল যে স্বৈরাচারে যারা সহযোগী এবং যারা অস্ত্রধারী রাজনৈতিক দল তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা এবং তাদেরকে করা, যদিও সেটি বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু 24 সালে একটি অদ্ভুত বিষয় যে এত বড় গণহত্যার পরেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেই বিষয়গুলো থেকে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো থেকে সুস্পষ্ট বক্তব্য দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ দলীয়ভাবেই তাকে আবারও নির্বাচন করতে দেওয়া এবং নির্বাচনে তার রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম করতে দেওয়া মানেই বাংলাদেশের জনগণের স্বাধীনতারপন্থী জনগণের প্রতি আরও একটি গণহত্যার প্রতি এক ধরনের মৌন সমর্থন এবং সম্ভাবনাকে জিয়ে রাখা। কেন বলেছি? কারণ আপনি দেখবেন যে 71 সালে স্বাধীনতার পরপরই 72 সালের সংবিধান প্রণয়নের পরে সকল ক্ষমতা একমাত্র শেখ মুজিবুর রহমানের কক্ষিগত করার পরে যেভাবে তারা বিরোধী দল, তখন যে একেবারে মানে বিরোধী দল ছাড়া একক প্রতাপশালী আওয়ামী লীগ ছিল, তার বিপরীতে যখন আরেকটি জাসদ যখন উত্থান হয়েছে, সেই জাসদের কিভাবে তাদের তাদের নেতাকে কিভাবে তারা ক্রসফায়ার হত্যা করেছে, ক্রসফায়ারকে গুম করে, মানে বলা হয় যে স্বাধীন বাংলাদেশের প্রথম তিনি হচ্ছেন বিচার বহির্ভূত হত্যার শিকার। যদিও জহির রায়হানের বিষয়ে এরকম একটি বক্তব্য আছে যে প্রথম গুমের শিকার, প্রায় 30,000 নেতাকর্মীকে হত্যা করে। তার মানে আওয়ামী লীগের এই যে গণহত্যার সাথে আওয়ামী লীগের সম্পর্ক, সেটি একেবারে তাদের দলীয় চরিত্র, স্বাধীনতার পরপরও তারা এটি ঘটিয়েছে। এবং এই যে 8 সাল থেকে যে ছিল এই সময় প্রায় কয়েকটি গণহত্যা ঘটেছে। ফলে আমরা যেটি মনে করি, উনি যেটি বলেছেন যে সংস্কার আসলে কতটুকু করবে, এবং সেটি কিন্তু তারা একদম উদ্যত আচরণ করেছে, ছুঁড়ে ফেলে দিবে। তার মানে কি তাদের ক্ষমতার সাথে যারাই ক্ষমতায় আসুক, সেই ক্ষমতার যারা আসবে তাদের সাথে না মিললে হবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে তারা কি ক্ষমতা ছুঁড়ে ফেলে দেবেন, তারা কি ধরেই নিচ্ছেন যে তারা নেক্সট ক্ষমতায় আসতেছেন? এই যে তার নিজস্ব মানে ক্ষমতায়, অবশ্যই সবগুলো রাজনৈতিক দল তার দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে কিংবা দেশ পরিচালনার জন্য রাজনীতি করে, কিন্তু এই যে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি, ফলে আমরা মনে করি তাদের এই দৃষ্টিভঙ্গি বরং দল হিসাবে বিএনপিকে আরও জনবিচ্ছিন্ন করবে এবং বিএনপিকে নিয়ে সাধারণ জনগণ এবং যারা ভোট দিবেন আগামীতে তাদের মনে নানা ধরনের প্রশ্ন যে তৈরি করবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বিএনপির একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিংবা তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া আর কারো বক্তব্যকে আমি বিএনপির বক্তব্য হিসেবে মনে করি না, সে মহাসচিব হোক কিংবা হচ্ছে স্থায়ী কমিটির সদস্য। কারণ আপনি দেখবেন যে অভ্যুত্থানের পরবর্তীতেও বিএনপির 16ই আগস্ট তাদের সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম, সেই নীতি নির্ধারণী ফোরামের 2 জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করেছে। সেইখানে তাদের প্রেস রিলিজে স্পষ্ট লেখা ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে তাদেরকে রাজনৈতিক পদোন্নতি দিয়ে হচ্ছে স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। তাহলে একটি সর্বোচ্চ রাজনৈতিক দল তার সিদ্ধান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আলোকে কিংবা তাদের গঠনতন্ত্র ক্ষমতা বলে যেটাই হোক, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বোচ্চ সিদ্ধান্ত দিয়ে থাকেন। ফলে তাদের স্থায়ী কমিটির সদস্যের বক্তব্যকে আমি সবসময় এই বক্তব্য বিএনপির বক্তব্য হিসেবে আমি ধরতে নারাজ। কারণ আপনি দেখবেন যে অভ্যুত্থানের পরে আরেকটি কন্ট্রাডিক্টরি তাদের বক্তব্য আমরা দেখেছি। তারেক রহমান তিনি বলেছিলেন যে অভ্যুত্থানের পরবর্তীতে নতুন রাজনৈতিক শক্তি বা দল আসলে তাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু তার ঠিক 2 দিন পরে আমরা দেখেছি প্রেস ক্লাবে তৎকালীন আপনার হচ্ছে স্থায়ী কমিটির আরেক সদস্য জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন যে ছাত্র নেতাদের আপনারা অভ্যুত্থান করেছেন, আপনারা ভালো থাকেন, রাজনীতির ময়দানে না আসাটাই উচিত। ফলে সর্বোচ্চ নেতার যে বক্তব্য তার সাথে তার স্থায়ী কমিটির বক্তব্য হচ্ছে কন্ট্রাডিক্টরি করতেছে। তাহলে এখানে দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে
হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তারা তাদের চেয়ারম্যানের সরাসরি সব কথাকে তারা হচ্ছে একসাথে গণতান্ত্রিক প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণ করে সবাই অবগত থাকেন না, অথবা হইতে পারে যে তারা একটি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য, কিংবা হচ্ছে নাকি জনগণের মধ্যে রাজনৈতিক কৌশল, যেমনটা মির্জা ফখরুল বলেছেন যে দ্রুত নির্বাচনের দাবি আমাদের রাজনৈতিক কৌশল, তিনি কিন্তু এটা বলেছেন, গতকালই বলেছেন তিনি এটা। না, সেটি একটি কৌশল হতে পারে, কিন্তু আবার সব সময় একটানা এই ধরনের বক্তব্য দেয়, এটা আবার শুধু আপনি যেটি একাধিক নেতার বক্তব্য। বললেন যে বিএনপি মনে করে নিয়েছে তারা ক্ষমতায় এসেছে, এতে করে জনগণের ভেতরে এক ধরনের তাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, তাহলে আপনি বিএনপির বিকল্প হিসেবে কাদেরকে মনে করেন যে জনগণ গ্রহণ করতে পারে? না, সেই পরিস্থিতি এখানে কি আছে? বিএনপির বিকল্প কাকে মনে করা হচ্ছে বিষয়টা আমি সেটা মানে বিএনপি ক্ষমতায় আসতেছে বিষয়টা ওইটা বলেন, আমি বলেছি তারা ক্ষমতায় আসতে চায় কিংবা আসবে, সেটির জন্য জনগণ বিরূপ না। মানে তার যে বক্তব্য যে আমি গেলে এখন যেটা হবে সেটা ছুঁড়ে ফেলে দিবে, এই যে তার যে বক্তব্যটা, না, এইটা ছুঁড়ে ফেলে দিতে পারে, দিতে পারে, মানে দিতে পারে মানে কি, সে এখন যেটাই তার হয়তো ধরেন রাজনৈতিক দল হিসাবে যখন সরকার হচ্ছে অল পার্টিস কিংবা এই যে সকল দলের আমরা দেখেছি তাদেরকে ডেকেছে এবং আলোচনা করছে, সেখানে দল হিসাবে কিন্তু বিএনপির একটা মতামত ছিল, আর অন্যান্য দলগুলোর একটা মতামত আদিব, ছিল। আপনার কাছে আমরা আবার আসবো একটু। আমি রতন ভাই আপনার কাছে আদিবের কথা সূত্র ধরে একটা বিষয় জানতে চাই। আপনি কয়েকদিন আগেই, গত বছরের শেষের দিকে সম্ভবত, যে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার একটা জায়গা আপনি দেখতে চেয়েছিলেন এবং আপনাদের দলের অবস্থানও সেরকম। আদিব যেটা বললেন যে স্থায়ী কমিটির নির্বাচনের ক্ষেত্রেও কিংবা স্থায়ী কমিটিতে কারা যাবে বিএনপিতে, সেটির ক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি ভূমিকা রাখেন এবং তার নির্দেশটাই মানা হয়। আপনার কি মনে হয় যে বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে গণতান্ত্রিক চর্চা নিজের দলের মধ্যে করার পূর্বে নির্বাচনের দাবিটা আসলে এটা কি কোনোভাবে সাংঘর্ষিক কিনা? দুটো জিনিস, যে গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া। একদিকে দেখলে গণতন্ত্র একটা কনসেপ্ট, আর একদিকে দেখলে গণতন্ত্র একটা প্র্যাকটিস। গণতন্ত্র কনসেপ্ট হিসেবে যখন দেখি তখন সেটাকে বলে ফিলোসফিক্যাল টলারেন্স, মানে আমি ভিন্ন মত, বিরোধী মত সেগুলো শুনবো, আমি কোনো কথা গ্রহণ নাও করতে পারি, কিন্তু সব কথা বলার অধিকারটা থাকবে। কথা বলার অধিকার না থাকলে, মত প্রকাশের অধিকার না থাকলে, চিন্তার স্বাধীনতা না থাকলে, বিবেকের স্বাধীনতা না থাকলে গণতান্ত্রিক চর্চা করা যায় না। যদি কেউ বলে আপনাকে কথাই বলতে দেবো না, তাহলে তো আর গণতন্ত্র চর্চা করার প্রাথমিক জায়গাটাই বন্ধ হয়ে যায়। সে কারণে আমাদের সংবিধানেও চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এই যে স্বাধীনতার পর্যায়ে এই কথাগুলো বলা ছিল। গণতন্ত্রের এগুলো হচ্ছে ফিলোসফিক্যাল দিক। আর গণতন্ত্রের টেকনিক্যাল দিকগুলো কি, প্রায়োগিক দিকগুলো কি, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস হচ্ছে এই যে নির্বাচনের মধ্য দিয়ে যাচাই করার স্বাধীনতা, বাছাই করার স্বাধীনতা, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক স্বাধিকার চিহ্নিত করা। আমরা খুব ব্যঙ্গ করে একটা কথা বলতাম যে আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন এবং ইনস্টিটিউশন দুটোকেই আনডেমোক্রেটিক বানিয়ে ফেলা হয়েছে। একের পর এক সংশোধনীর খড়গের নিচে সংবিধানটাকে অগণতান্ত্রিক বানানো হয়েছে, আর প্রতিষ্ঠানগুলোর তার যে গণতান্ত্রিক সংস্কৃতি সেটা যেমন নষ্ট করে ফেলা হয়েছে, অনুগত বানিয়ে ফেলা হয়েছে। জি, তার প্রভাব দলের মধ্যেও তো পড়ে। ফলে দল তো বিমূর্ত কোনো জিনিস নয়, দল তো এই সমাজের মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়েই সংগঠিত করা, তাদের মধ্যে আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদেরকে রাস্তায় নামানো। যে কারণে রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকেন তারা যেমন ক্ষমতায় থেকে তার প্রতিষ্ঠানগুলোকে দিয়ে ক্ষমতা পরিচালনা করেন, যারা ক্ষমতার বাইরে থাকেন তারা জনমত সংগঠিত করবার জন্য সভা সমাবেশ মিছিল মিটিংয়ের মাধ্যমে মানুষের জনমতটা সংগঠিত করেন। কিন্তু ক্ষমতাসীন দলের প্রথম কাজ হয় বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা। আমরা একসময় বলছিলাম আমাদের স্বাধীনতা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় যে 2.5 ফুট থেকে 3 ফুটের মধ্যে। কীরকম, যে আপনি যদি বিরোধী দল হন তাহলে আপনি ফুটপাত থেকে নিচে নামতেই পারবেন না। আমরা একটা নতুন কালচার তৈরি করেছিলাম, মানববন্ধন করতে হবে, মানে একদম লাইন ধরে দাঁড়াতে হবে, এমন কোনো সমাবেশ করতে পারবেন না। ঢাকা শহর 2 কোটি মানুষের শহর, ধরুন তো পল্টন মাঠ বন্ধ করে দেওয়া হলো, মুক্তাঙ্গন বন্ধ করে দেওয়া হলো, সোহরাওয়ার্দী উদ্যান নানা ধরনের স্থাপনা করে সেটাকে সংকুচিত করে ফেলা হলো। একসময় বঙ্গবন্ধু অভিনয় সমাবেশ হতো, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে একসময় মানিক মিয়া অভিনয় সমাবেশ হতো। তারপরে গোটা ঢাকা শহরের কোনো একটা রাজনৈতিক দল যদি কখনো মনে করে যে সে একটা সমাবেশ করবে, মানুষকে সংগঠিত করবে, তার কোনো উপায় কি রাখা হয়েছে? পরিকল্পিতভাবে গণতন্ত্র চর্চা করার, সমাবেশ করার জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে হলো কি, এখন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ, এবং দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ সেটাও আবার দল যদি বিরোধী দলে থাকে তাহলে সমাবেশ করার স্বাধীনতাটা সংকুচিত হয়ে যায়। তাহলে এমনি করে এমন একটা আনডেমোক্রেটিক সিস্টেম চালু করেছে ক্ষমতাসীনরা, তার প্রভাবটা গিয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা দলের মধ্যেই। পুঁজিবাদী অর্থনীতির একটা বড় বৈশিষ্ট্য হলো বড় পুঁজি ছোট পুঁজিকে গ্রাস করে নেয়, ফলে ছোট পুঁজিগুলো নিঃস্ব হতে থাকে, বড় পুঁজি স্ফীত হতে থাকে, যেটাকে আমরা সিন্ডিকেশনও বলি। অনেক সময় অনেকগুলো পুঁজি একসঙ্গে মিলে সিন্ডিকেট করে ফেলে।
যেমন বাংলাদেশে চিনির জন্য 5টা, তেলের জন্য 6টা, এরকম আছে। যখন অর্থনীতিতে এই সিন্ডিকেশন এবং একচেটিয়াকরণ হয়, তার প্রভাব রাজনীতিতেও পড়ে। যে বড় বড় কিছু রাজনৈতিক নেতা গোটা দলের সমস্ত কিছুকে কক্ষিগত করে ফেলে, কেন্দ্রীভূত করে ফেলে, যে তাদের সিদ্ধান্তের বাইরে কিচ্ছু হবে না। ফলে অর্থনীতিতে কেন্দ্রীভবন, রাজনীতিতেও কক্ষিগতকরণ, দুটো কিন্তু হাত ধরাধরি করে চলে। এই জন্য এবার যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানে একটা বড় মানে মানসিক পরিবর্তনের জায়গা তৈরি হয়েছিল, যে আমরা এই দেশটাতে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দেখতে চাই। কিন্তু অভ্যুত্থানের পরেও দেখুন নানা যে কথাবার্তা হচ্ছে, মানুষ কিন্তু আবার ভাবছে তাহলে কী দাঁড়ালো। আমরা যখন অভ্যুত্থান করেছিলাম তখন আমাদের সামনে লক্ষ্য ছিল আমরা ফ্যাসিজম পরাস্ত করতে চাই, ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে চাই, আমরা সবাই পথে নেমেছি। তো তারপরেই দেখুন কখনো সাম্প্রদায়িকতার আগুন জ্বালানো হচ্ছে, কখনো বিরুদ্ধ মতকে দমন করার চেষ্টা করা হচ্ছে, কখনো এই যা আমাদের ম্যান্ডেট ছিল না তাও সামনে নিয়ে এসে কেউ বলছেন সংবিধান ছুঁড়ে ফেলবেন, কেউ বলছেন যে কবরস্থ করবেন। মানে এই যে ভোকাবুলারিজ, এগুলো কিন্তু ইটসেলফ আনডেমোক্রেটিক আটারিংস। এবং এখনও যদি কেউ বলেন যে আমরা ক্ষমতায় গেলে আর সংশোধন করেন না যাই করেন, ক্ষমতায় গেলে সব ছুঁড়ে ফেলবো, তার মানে কি দাঁড়ালো? তার মানে কিন্তু ওই একই জিনিসের কিন্তু পুনরাবৃত্তি ঘটতে থাকলো। তার মানে ক্ষমতা এটা কি ভিন্নমত দমন করার ক্ষমতায় পর্যবেসিত হবে? ক্ষমতা কি মানুষকে ভরসা দেওয়ার ক্ষমতা হবে না? ক্ষমতা কি গণতান্ত্রিক চর্চা বিকশিত করার ক্ষমতা হবে না? 24-এর প্রেক্ষাপটে কি আপনার কাছে মনে হয় যে আগে যা হয়েছে সামনেও সেটা হওয়া সম্ভব? বর্তমান পরিস্থিতিতে যা হচ্ছে, মানুষের আকাঙ্ক্ষা, এত বিপুল আকাঙ্ক্ষা নিয়ে এর আগে মানুষ নামে নাই। যে কারণে দেখুন যে সরকার ক্ষমতায় বসেছে তাদের বেশিরভাগ নেতারা কোনো ধরনের কোনো রাজনৈতিক সামাজিক আন্দোলনের প্রত্যক্ষ কাতারে ছিলেন না, তারপরেও মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে। এটা কোনো ঐক্যমতের সরকার নয়, কিন্তু মানুষ মনে করেছে এটা আন্দোলনের ফলের সরকার, এই জন্য অনেক কিছুকে তারা মেনে নিয়েছে। কিন্তু দেখুন তাদের উপরে এত বড় দায়িত্ব, 6 মাস পার হয়ে গেল, মানুষ বলে ভাই আপনারা সংস্কার পরে করেন তো ভাই, আগে তো বাজার দরটা কি আপনারা একটু নিয়ন্ত্রণ করবেন না? আপনারা বকেয়া মজুরি পাওয়ার ক্ষেত্রে শ্রমিকরা রাস্তায় নামছে, তাদের ব্যবস্থাটা কি করবেন না? আপনারা এত লুণ্ঠন দুর্নীতির কথা আমরা বলেছি, সেগুলোরে কি একটু বন্ধ করার চেষ্টা করবেন না? আপনারা এই যে ভ্যাটের বোঝা আবার জনগণের কাঁধের উপর চাপিয়ে দেবেন, তাহলে মানুষ বলবে তাহলে কি আমি পার্থক্য দেখছি? আমি পার্থক্য দেখছি শুধু কথার, কাজের তো পার্থক্য দেখছি না। এখান থেকে হয় কি মানুষের আকাঙ্ক্ষা এইভাবে মার খেতে থাকে। আমরা মনে করি সরকারের প্রথম দায়িত্বটা দরকার ছিল যে আমি যে সংস্কার করব, সেই সংস্কারগুলো ফলাফল মানুষ দেখবে 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরে, কিংবা হয়তো 10 বছর পরে। কিন্তু সে প্রতিদিন তো বাজারে গিয়ে দেখবে তার সংসার চালানোটা কত কঠিন হয়ে গেছে। এখানে প্রাসঙ্গিকভাবে একটু ডোনাল্ড ট্রাম্পের কথা আসে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার পর ইলন মাস্ককে যে দায়িত্বটা দিয়েছেন সেটা হচ্ছে সরকারি ব্যয় সংকোচন করতে হবে, এবং তিনি প্রায় 2 লক্ষ সরকারি কর্মীকে ছাঁটাইয়ের একটা পরিকল্পনা করেছেন এবং একই সাথে ব্যয় সংকোচনের কথা চিন্তা করেছেন। বর্তমান সরকার, যেটা নাকি অন্তর্বর্তীকালীন সরকার, তারা এসে ব্যয় সংকোচন নীতি গ্রহণের ক্ষেত্রে আদৌ দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কিংবা স্বস্তি দেওয়ার মতো কোনো অবস্থায় আছে কিনা? আমেরিকার পরিস্থিতিটা ভিন্ন। আমেরিকাতে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার স্টাফগুলো পরিবর্তন হয়ে যায়। রিপাবলিকানের সঙ্গে তারা একদম বিচারপতি 2-1 বাদ দিলে বাকি এগুলোও কিন্তু সব চেঞ্জ করে ফেলে তারা। ফলে ওদের এটা ট্র্যাডিশনালি আছে যে যখন ক্ষমতায় আসে সে তার মতো করে পুরো সব কিছু চেঞ্জ করে ফেলে, এটা হলো এক। কিন্তু ট্রাম্প আসার পরে যে ভয়াবহ যে দিকগুলো কতগুলো হচ্ছে, সে এসেই কয়েকটা কথা বলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সে তাকে প্রত্যাহার করছে। আচ্ছা, কপে সে সিগনেচার করবে না। তারপরে এখন হয়তো ভবিষ্যতে এরকম বলা হতে পারে যে সে আইএলও থেকেও হয়তো সরে যাবে, মানে কোথাও সে কোনো কমিটমেন্ট রাখবে না। সে তার এক্সপানশন, আমেরিকাকে গ্রেট করা না, আমেরিকাকে অন্যের উপর একটা দানব হিসাবে আবির্ভূত করার চেষ্টা করবে। আবার মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ইসরায়েল সম্পর্কেও তার সেই পলিসিটা সে বাড়াবে। তো তার মানে ইসরায়েলের যে অ্যাগ্রেসিভ পলিসি হচ্ছে যে বাংলাদেশকে আসলে এটা ফলো করতে পারতো কিনা, না ওই ফলো করলে বাংলাদেশের জন্য ভালো হতো না এক। কিন্তু বাংলাদেশের জন্য এটা করতে পারতো যে আমাদের তো অভ্যুত্থানের মধ্যে, ওরা তো নির্বাচনের মাধ্যমে এসেছে, আমরা তো সেই অভ্যুত্থানের মাধ্যমে। অভ্যুত্থান মানে মানুষের ক্রোধ, রাগ এবং স্বপ্ন কত বড় হলে মানুষ এরকম অভ্যুত্থানের মতো জায়গায় যেতে পারে। 90-এর গণঅভ্যুত্থানের কথা, 90 গণঅভ্যুত্থানে 3 জোটের রূপরেখার সময় আমরা একটা সাধারণ হিসাব করেছিলাম যে আমাদের 350 থেকে 400 মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু এইবার তো মৃত্যুর সংখ্যা বেশি, আহতের সংখ্যা বেশি, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে, ধরুন এই 25 দিনের মধ্যে, 20-25 দিনের মধ্যে। তারপরে কি মানুষের ভয়কে জয় করার, হ্যাঁ ভয়কে জয় করার একটা জায়গা এরকম যদি চলে আসছিল, এটা যে সেই মানুষের আবেগটাকে কি আমি কোনোভাবে উপেক্ষা করতে পারি? ফলে সেই মানুষের আবেগের মধ্যে 3টা জিনিস ছিল। একটা ছিল দমন পীড়ন বন্ধ করতে হবে, 2 নম্বর হচ্ছে দুর্নীতি দুঃশাসনের কারণে দেশটা একদম
মানে ফোপলা হয়ে যাচ্ছে, ফোকলা হয়ে গেছে, এটা বন্ধ করতে হবে। 3, দ্রব্যমূল্যের কষাঘাত থেকে মানুষকে বাঁচাতে হবে। সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল। তা মানুষের চাওয়াগুলোকে পূরণ করতে গিয়ে যদি এরকম হতো যে যারা এই দুর্বৃত্ত তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদের সম্পদটা বাজেয়াপ্ত করা হলো, এবং ব্যাংক যারা খালি করে দিয়েছিল, শেয়ার মার্কেট যারা লুট করেছিল সেই হোতাদের ধরে বিচার করা হলো। কিন্তু আমরা দেখলাম এই ক্ষমতায় আসার পরেও 4 মাসের মধ্যে শেয়ার বাজার থেকেও 54,000 কোটি টাকা আবার ওই সিন্ডিকেট বাজির মাধ্যমে চলে গেল। এখন একটা মানুষ 1 কেজি আপেল কিনবে, 1 কেজি আপেল কিনতে 106 টাকা ট্যাক্স দিতে হচ্ছে তাকে। 1 কেজি কমলা লেবু কিনলে 106 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। 1 কেজি চিনি কিনলে 40 থেকে 42 টাকা টাকা ট্যাক্স দিতে হচ্ছে। 1 লিটার সয়াবিন তেল কিনলে তাকে এরকম 29-30 ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে। এরপরে ভ্যাটের আওতা বাড়ানো হচ্ছে। যেখানে উচিত ছিল ব্যয় সংকোচ করা, দুর্নীতি বন্ধ করা ও অতিরিক্ত অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে কমিয়ে দেওয়া, সেটা না করে মানুষের উপর ভ্যাটের বোঝা বানানোটা, এই প্রবণতাটাও মানুষ কিন্তু দেখলো। এটা কি মানুষের প্রতি একটা জাস্টিস হলো? সরকারি কোষাগারে সরকার বলছে টাকা নেই, তার লোন যেটা লিখে দেওয়া হয়েছে সেই লোনের কিস্তি শুরু করা হচ্ছে। তাহলে সরকার আসলে টাকার উৎসটা কি করতে পারতো? লোন শোধ দেবে সরকার, কিন্তু ভ্যাট বাড়িয়ে না। লোন শোধ দেবে বৈদেশিক মুদ্রা দিয়ে। আমাদের দেখুন প্রবাসী শ্রমিকরা, এবছর প্রবাসী শ্রমিকরা সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে, $26.67 বিলিয়ন, মানে প্রায় $27 বিলিয়ন। এটা আমাদের ইতিহাসে সর্বোচ্চ। কারণ মানুষ তো দিচ্ছে। আচ্ছা ধরুন এই যে 6 মাস ধরে মানুষ এত ক্রাইসিসে আছে, এত জিনিসপত্রের দাম, মানুষ কিন্তু এখনো কিছু বলছে না। তারা বলছে যে ঠিক আছে সরকার কাজটা করুক। যে কৃষক ফুলকপি বিক্রি করে 2 টাকায়, সে বলে তার মতো প্রোডাকশন কস্ট উঠছে না। ফসল না ফলালে খাবো কি, ফসল ফলিয়ে আমি ঋণ শোধ করবো কিভাবে, এর মধ্যেও কিন্তু কৃষক মানছে। তাহলে আমাদের শাসকদের অন্তত এইটুকু বোঝা উচিত ছিল, জনগণ কিন্তু ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে। কিন্তু তখন তো যদি দেখে বড় ব্যবসায়ীরা আবার সুযোগ পেয়ে যাচ্ছে, লুটপাটকারীরা আবার সুযোগ পেয়ে যাচ্ছে, এবং এখন তো দেখি হঠাৎ করে ভূমিষ্ঠ হচ্ছে স্বৈরাচারের ইয়ারা গণতন্ত্রের রূপে। আরে এতদিন করতো ধরেন যাদেরকে বললাম আমরা ফ্যাসিস্ট, তাদের সহযোগী, তারা হঠাৎ করে বিভিন্ন দলের মানে নেতা হয়ে বেরিয়ে আসছে। এগুলো কিন্তু মানুষকে ভাবাচ্ছে যে আগের মতন পরিস্থিতি পাল্টালো না, বরঞ্চ আগের দানবরাই এখন নতুন রূপে যদি আবির্ভূত হয়, মানুষ বলবে পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে আবারও মার খাবে। জি রতন ভাই, আপনার কাছে আমি একটু পরে আবার আসছি। একটু আদিম আপনার কাছে জানতে চাই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা কি আবার মার খাবে? এখানে কিন্তু আমরা বিএনপি নিয়ে আলাপ করলাম কিংবা বাম দলগুলো নিয়ে কথা হলো, বাংলাদেশে আরও কিছু বৃহৎ শক্তি হচ্ছে, ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো, বিশেষ করে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন, তারা যখন নাকি আজকে এক জায়গায় বসে আগামী বাংলাদেশ নির্মাণে একসাথে কাজ করতে চায়, এবং জামায়াতও যখন আমরা দেখি যে জনঘনিষ্ঠ একটা রাজনীতির চেষ্টা করে, তরুণদেরকে আকৃষ্ট করার মতো কথা বলে, একই সাথে তারা সংস্কার আগে করে নির্বাচন পরে করতে চায়। এই প্রেক্ষিতে আসলে আপনার কাছে কি মনে হয়, জামায়াত ইসলামী কি, যেমন বলা হচ্ছে তারা ফাঁকা মাঠে বিএনপির সাথে একটা বিরোধের সম্ভাবনা তৈরি হচ্ছে জামায়াত এবং বিএনপির, এই জায়গাটাতে জামায়াতের স্টেকটা কি, এবং জামায়াত আসলে ভবিষ্যৎ বাংলাদেশে সংস্কারের ক্ষেত্রে কিংবা গণতান্ত্রিক উত্তরণের পথে কি ধরনের ভূমিকা রাখবে? ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। তবে আপনি যে রতন ভাইয়ের যে আলাপ ছিল, এখানে একটা বিষয় আর কি আমার একটু দ্বিমত আছে। সেটা হচ্ছে যে রতন ভাই বলছিলেন আমাদের এখানকার যে প্রতিষ্ঠান এবং হচ্ছে ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনের পদ্ধতিটাই হচ্ছে এখানকার স্বৈরতান্ত্রিকভাবে তৈরি করে, এবং সেটার প্রভাব দলের উপর পড়ে। কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে যে বরং উল্টোটি ঘটে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো আমরা যদি দেখি যে স্বাধীনতার পরে যে দলগুলি ক্ষমতায় আসছে, তাদের দলীয় গণতন্ত্র না থাকার ফলে সেটিকে তারা হচ্ছে সংবিধান এবং হচ্ছে ওই প্রতিষ্ঠানকে আরো অগণতান্ত্রিক করছে। মানে এটার ক্ষেত্রে আমার একটু দ্বিমত ছিল, এটা জানালাম। আর আপনি সর্বশেষ যেটি কোশ্চেন যে সংস্কারের ক্ষেত্রে জামাত, যেটি যদি একটু জামায়াতের ভূমিকাটা আসলে কি, কিংবা জামায়াত যেভাবে ভাবছে সেটিকে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত্য প্রতিষ্ঠার যে চেষ্টাটা চলছে সেখানে কোনো ধরনের বাধা আছে কিনা? এখানে আজকে যেটি আপনি বলেছিলেন যে সম্ভবত বরিশালে জামাতের একটি কর্মী সমাবেশ বা যেটি ছিল সেই জায়গা থেকে, এবং সেখানে তারা অন্য একটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কথা বলেছেন, এবং তাদের সর্বোচ্চ দুই নেতৃবৃন্দ, দুই আমির আর কি, তাদের বৈঠক করেছেন এবং তারা কথা বলেছেন। যে সেটি একটি বিষয় হচ্ছে যে দেখেন, বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে এখন পর্যন্ত কিন্তু স্বাধীনতার পরে কখনোই একটি প্ল্যাটফর্মে কিংবা হচ্ছে একটি জোট হওয়ার মানে হয়নি, বা ইতিহাসে এমন কোনো নজির কিন্তু স্থাপন করা হয়নি। আপনি
প্রগতিশীল সংগঠন দলগুলোর কিন্তু একসাথে এখনো তাদের এই যে গত 10-15 বছর ছিল যে বাম গণতান্ত্রিক জোট ছিল, তার আগে হচ্ছে এই যে তাদের যে জোট হয়, কিন্তু ইসলামিক দলগুলোর ক্ষেত্রে আমরা সেই একই সাথে দেখিনি। ফলে তাদের এই যে একসাথে থেকে যে বক্তব্য সেটি আসলে না, একবার হয়েছিল আওয়ামী লীগের 96 শাসন আমল ইসলাম ঐক্যজোট যেটা হয়েছিল, সেখানে অধিকাংশ দলগুলোই ছিল, অধিকাংশ দল ছিল পরবর্তীতে বলতে ভেঙে গেছে, সেটা ভেঙে গেছে আবার নির্বাচনকে কেন্দ্র করে। তো এটি আমার তাদের ডিপেন্ড করবে যে আসলে তাদের এই বক্তব্যটি শুধুমাত্র তাদের নেতৃবৃন্দ কিংবা হচ্ছে যেহেতু এখানকার বৃহৎ জনগোষ্ঠী মুসলিম, ফলে তাদেরকে মনতুষ্ট করার জন্য বলা, নাকি আসলেই তাদের ঐক্যমতের ভিত্তিতে তারা কিছু করবে কিনা, এটা ডিপেন্ড করবে তাদের পরবর্তী কর্মসূচি। কিন্তু আমরা যদি এই দুইটি দলের, বিশেষ করে ইসলামী আন্দোলন এবং হচ্ছে জামাতের যদি পূর্বের ইতিহাস দেখি, কিন্তু কখনোই কিন্তু একসাথ হওয়ার কিন্তু ইতিহাস আমরা দেখি না, বরং তাদের দুই দলের মূলনীতির জায়গাগত তাদের বেশ একটা ডিফারেন্স আমরা দেখে থাকি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য অন্য জায়গার ক্ষেত্রেও যেহেতু তাদের যে পলিটিক্যাল স্পেসগুলো আছে, তারা যেই স্পেসে পলিটিক্সগুলো করে থাকেন, বিশেষ করে আপনার হচ্ছে ওয়াজের মাঠে, মানে কিংবা হচ্ছে তাদের একটা যে জায়গা, সেখানে কিন্তু আমরা এই দুই দলের যারা মানে তাদের পন্থী যারা ওয়াজেন থাকে, আপনাকে আমি আরেকবার যদি প্রশ্ন করি যে ধরেন নাগরিক কমিটি কিংবা ছাত্রদের যে সংগঠনগুলো, তাদের যে দাবি সংস্কারের পরে নির্বাচন, এবং আমরা দেখছি জামায়াত ইসলামের দাবিও সেই সংস্কারের পরে নির্বাচন, এবং বিএনপি সেই জায়গায় এক ধরনের বিরোধী শক্তি হয়ে দাঁড়িয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনাদের দাবি এবং জামায়াতের দাবি যখন এক হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে সংস্কার ত্বরান্বিত হয়, নাকি আসলে সংস্কারের বিষয়টা আরেকটু প্রশ্নবিদ্ধ কিংবা সেটা হচ্ছে আরেকটু দেরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়? এখানে জামাত আমাদের দাবির প্রতি কিংবা হচ্ছে সংস্কারের প্রতি এক হয়েছে, বিষয়টি এরকম নয়। বিষয়টি হচ্ছে যে যেটি আসলে হওয়া উচিত ছিল, মানে এই গণ অভ্যুত্থানের ফলে, এত মানুষের মৃত্যুর ফলে, এত মানুষের শহীদ হওয়ার ফলে যেটি উচিত ছিল যে আমাদের এখানের গণতান্ত্রিক চর্চা নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, আইনের শাসন নাই, কিংবা গণমাধ্যমের স্বাধীনতা নাই, এগুলো তো আমরা দেখেছি 90-এও তারা এক ধরনের ঐক্যমত কিংবা কমিটমেন্ট দেওয়ার পরেও রাখে নাই। ফলে আমাদেরকে এমন একটি এখন সাংবিধানিক কাঠামো নির্মাণ করতে হবে যেটার মাধ্যমে যেই দলই ক্ষমতায় আসুক, XYZ, তারা যেন অনেকটা বাধ্য হয় এবং আমাদের প্রতিষ্ঠানগুলো যেন অন্তত দলীয়করণের বাহিরে এসে কিন্তু গণতান্ত্রিক ধারা হয়। তো সেই জায়গার থেকে দেখেছে যে বিএনপি দেখেছে যেহেতু এখানে কোনো রাজনৈতিক অন্য কোনো বিরোধী দল শক্তিশালী নেই, ফলে দ্রুত হলে তারা তাদের মতন করে তাদের যে সুবিধা মতন জায়গাগুলোকে তারা সংস্কার করবে। ফলে এখানে জামাতের অবস্থানটা এটা হচ্ছে দলীয় ঐক্যমত না, এটা হচ্ছে যৌক্তিকতার জায়গা থেকে তারা মনে করছে যে এই সংস্কারটা হওয়া উচিত। কিংবা আরও শুধু এটা তো আমরা শুধু জামাত না, আমরা ধরেন বিশেষ করে প্রপোর্শন নির্বাচনের ক্ষেত্রে, সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র বিএনপি বাদে সবগুলো দল, জামাত থেকে সিপিবি পর্যন্ত, মানে ইসলামিক দল থেকে শুরু করে একেবারে এটা তো ধারণা করা হয় যে তারা কিন্তু যৌথভাবে একই অবস্থান নিচ্ছে। তার মানে কি সিপিবি এবং জামাত ইসলাম কি একই পলিটিক্স করবে কিংবা হচ্ছে একই জায়গা করবে? বিষয়টি সেরকম নয়। সেটা হচ্ছে যে যখন হচ্ছে একটি রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়, এখন যেহেতু আপনার এই মুহূর্তে পলিটিক্যাল এরিনায় আওয়ামী লীগ স্বৈরতান্ত্রিক হওয়ার ফলে উৎখাত হয়েছে এখানে, ফলে এখানে একটি রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং নতুন যে মানুষের যে চাহিদা, তরুণদের বিশেষ করে যে নতুন যে চাহিদার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেই আকাঙ্ক্ষাটা গত কিন্তু সর্বশেষ 24-এ না, মানে আমরা যদি একটু দেখি যে দেখবেন যে 15 সাল থেকে এখানকার সামাজিক আন্দোলনগুলো কিন্তু শক্তিশালী হয়ে উঠছে। তার মানে 15 সাল থেকে তো কিন্তু সবগুলো রাজনৈতিক দলেরই তো ছাত্র সংগঠন ছিল, মানে এই আন্দোলনগুলো, মানে 15 সালে যদি আপনি ব্যাট বিরোধী বলেন, 18 সালের নিরাপদ সড়ক কোটা এবং সর্বশেষ যে গণ অভ্যুত্থান, সেটি কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের নেতৃত্বে হতে পারত, হয়নি। কেন হয়নি? তার মানে হচ্ছে 15 সাল থেকে যে এখানকার সামাজিক আন্দোলনগুলো সামাজিকভাবে শক্তিশালী হওয়ার কারণটা হচ্ছে যে এখানকার যে চাহিদা, এখানকার জনগণের যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো দ্বারা কিন্তু সম্পূর্ণরূপে ফুলফিল হয় না, ফলেই পাল্টা সামাজিক আন্দোলনগুলো গড়ে তুলছে। ফলে এই যে সামাজিক যে শক্তির উত্থান, বিশেষ করে 15 সাল থেকে শুরু করে নতুন তরুণ প্রজন্মের যে সামাজিক যে উত্থান এবং তাদের যে শক্তি আকারে আবির্ভূত হওয়া, সেটি কিন্তু সামনের দিনে হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে আরো বেশি শক্তিশালী হবে এবং নতুন একটি আমাদের সময় একদম শেষের দিকে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে সংস্কার যদি পরিপূর্ণভাবে না হয়, তাহলে যেই দলকে বলা হচ্ছে ফ্যাসিস্ট দল কিংবা গত সরকারের আমলে যেই দল আসলে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ,
সংস্কার যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে কি আওয়ামী লীগের আবার রাজনৈতিক প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হয় কিনা, এবং সেই প্রত্যাবর্তনটা আসলে কতটা উচিত কিংবা অনুচিত বলে আপনার কাছে মনে হয়? প্রত্যাবর্তন কোনোভাবেই উচিত নয়। কারণ হচ্ছে আপনি যদি তো এত বড় একটা রাজনৈতিক দল, প্রায় 100 বছরের ইতিহাস, সেটা কি আসলে 75 বছর, সেটা কি একদম নাই হয়ে যাবে? তাদেরকে নাই হয়ে যাবে না, কিন্তু এখানে রিকনসিলিয়েশন হইতে হবে। তাদের যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল এবং সরাসরি ভোট চুরি লুটের সাথে জড়িত ছিল, গণহত্যার মানে সাথে, এবং গণহত্যা তারা একটি করেনি। মানে আপনি যদি বিচার করেন, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যখন 16 জুন কিংবা 15 জুনের ক্ষেত্রে তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা এই গণহত্যা ঘটিয়েছে। এবং তাদের সরাসরি যারা দলীয় পদবিতে ছিল, যারা আগস্টের পূর্বে প্রকাশ্যে দলীয় অবস্থান থেকে ফিরে না এসছে, তাদের আমরা মনে করি যে তারা মানে এটার কি বলে সজ্ঞানে গণহত্যার সাথে জড়িত ছিল। আপনার কাছে আমি শেষে আরবার 1 মিনিটের জন্য আসবো। রতন ভাই, আপনার কাছে একটু প্রশ্নটা আমি ব্যবহার করতে চাই। রাজনৈতিক দল হিসেবে সংস্কার যদি ত্বরান্বিত না হয় কিংবা স্বল্প সংস্কার নির্বাচন হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে অপরাধ, সেই অপরাধের সুষ্ঠু বিচার করা সম্ভব হবে কিনা? বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু আপনি রাজনৈতিক দল মানুষের মনন জগতেও কাজ করে, তো ফলে মানুষের মনন জগতে যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা বিক্ষোভ থাকে, তাহলে একটা ফ্যাসিস্ট শক্তি কিন্তু মানুষের মনন জগতের জায়গা করে নিতে পারবে না। সেটা হলো একটা দিক। যেমন ধরুন, মুসলিম লীগের নেতৃত্বে তো পাকিস্তান হয়েছিল, কিন্তু মুসলিম লীগ প্রায় শক্তিহীন হয়ে পড়েছিল না। কিংবা 71 সালে তো জামাত ইসলামের ভূমিকাটা বেশ ভালোই ছিল, সরকারের সঙ্গেই ছিল, কিন্তু পরবর্তীতে জামাত ইসলামকে অনেক কাঠখড় পুড়িয়ে আবার টিকে থাকার চেষ্টা করতে হয়েছে না। কিংবা ধরুন 72-73 সালে আওয়ামী লীগের দৌর্যন্ত প্রতাপের বিরুদ্ধে জাসদ একটা প্রচণ্ড মানে বলবো যে প্রতিরোধের শক্তি হিসেবে গড়ে উঠেছিল, তারাও আবার বিভিন্ন সময় তাদের একটু শক্তি হারিয়েছে না। ফলে কোনো দলের শক্তি অর্জন করা এবং শক্তি হারানো, এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। ফলে আমরা মনে করি কাউকে ওই জোর করে থামিয়েও রাখা যায় না, জোর করে দাবিয়েও রাখা যায় না, কিন্তু জনগণের মধ্যে থেকে সমর্থন কমে গেলে তাকে নানাভাবে সহযোগিতা করেও টিকিয়েও রাখা যায় না। ফলে আওয়ামী লীগ 15 বছরে যে কাজ করেছে, সেই কাজের বিরুদ্ধে যে প্রবল প্রতিরোধ তৈরি হয়েছিল, খেয়াল করে দেখুন 2008 সালে যে তরুণের ভোটের বয়স হয়েছিল আর 2024 সালে তার শারীরিক বয়স কত, এই মানুষগুলো তো দেখেছে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনটা সুষ্ঠু হয় না। ফলে মনন জগতেই আওয়ামী লীগের প্রতি যে একটা বিরোধ তৈরি হয়েছে, এইটা কিভাবে দূর হবে? আর আরেকটা বলে একটু শেষ করি, এই দেশে তো 30-32-33 ভাগ ভোট, মানুষের ভোট আওয়ামী লীগ পেত, তার মানে নেতারা না পালিয়ে গেছে, কিন্তু সমর্থনগুলো আছে যে আমাদের শেষ করতে হবে। রতন ভাই, আমি আপনার কাছে সর্বশেষে একটা প্রশ্ন করতে চাই, সংস্কার কি আসলেই হবে, আপনার কি মনে হচ্ছে? সংস্কার অবশ্যই হবে, কারণ এখানকার প্রজন্মরা মানে যেভাবে পরিবর্তন হয়েছে মনন জগৎ, তারা যে প্রতিবাদ মুখর হয়েছে, সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা আসলে আপনারা যেটা তরুণ প্রজন্মের বলি যে আমাদের রাজনীতিবিদরা এবং বিদ্যমান দলরা তারা পুরনো ফ্রেমে একটি ইকুয়েশন করে থাকেন যে আওয়ামী লীগ 30%, 25% দলগুলো। আপনি যদি 24 সালে নির্বাচন দেখেন, সেখানে সর্বশেষ আওয়ামী লীগের প্রত্যাশা করি অবশ্যই 10%-এর বেশি তাদের গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এত মানুষের রক্ত ঝরেছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশের পথে আমাদের যে যাত্রা, সেই যাত্রার পথটা অনেক বেশি সাবলীল হবে এবং আমরা সুন্দর একটি বাংলাদেশের দিকে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।